প্রবাসী শ্রমিকরা, বিদেশ থেকে আসা রেমিটেন্স, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর মানুষের যে আস্থা, মানুষ ডক্টর ইউনূসকে এমন একজন হিসেবে মেনে নিয়েছে যাকে বিশ্বাস করা যায়, আর তাই তারা আবারও বৈধ বা ফরমাল চ্যানেলে টাকা পাঠাতে শুরু করেছে। এটা ছিল বিশাল ব্যাপার। তৈরি পোশাক খাত এক মুহূর্তের জন্য থমকে যায়নি। এই অঞ্চলের অন্যান্য দেশের মানুষ আমাকে বলেছে, জানেন তো, শ্রীলঙ্কা হলে এমন পরিস্থিতিতে এত কম রসদ নিয়ে কখনোই টিকতে পারত না। তাই বলা যায় অনেক কিছুই সঠিক পথে ছিল। বিশেষ করে অর্থনীতির ম্যাক্রো ম্যানেজমেন্ট বা সামগ্রিক ব্যবস্থাপনাটা ছিল খুবই চমৎকার। আমার মনে হয় শেখ হাসিনার সাজার বিষয়টি আসলে রাজনৈতিকভাবে একটি জিনিয়াস বা অত্যন্ত বিচক্ষণ চাল ছিল। এটা বিস্ময়কর যে ক্ষমতা ছাড়ার আগেই তারা ওই সিদ্ধান্তটা আদায় করতে পেরেছিল। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন কোনো ট্রাইব্যুনাল নয় যা আমরা সাধারণত স্বীকার করি। হয়তো এটা পুরোপুরি অবাধ ও সুষ্ঠু বিচার ছিল না বা যাই হোক, কিন্তু তিনি দোষী এবং তারা সেটা প্রমাণ করেছে। সবচেয়ে বড় কথা, তারা তাদের এখতিয়ারের মধ্যেই এটা করেছে, যা সত্যিই প্রশংসনীয়। ছাত্ররা যখন সত্যিকারের কোনো রাজনৈতিক দল গঠন করতে ব্যর্থ হল, তখন ডক্টর ইউনূস যেভাবে বিএনপিকে সামলেছেন তা ছিল এক কথায় জিনিয়াস। লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে নেগোশিয়েট বা আলোচনা করার বিষয়টি এমন এক রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছে যা আমি নিশ্চিত করে বলতে পারি সেই সময়ে আমাদের কারোরই ধারণা ছিল না যে তার মধ্যে আছে। বেশ কয়েকবার আমাদের মনে হয়েছে তার সেই উজ্জ্বল ভাবমূর্তি কি অক্ষুণ্ণ থাকবে, এবং হুমকিগুলো সেখানেই ছিল। কিন্তু তিনি সেনাবাহিনীর কাছে মাথা নত করেননি। যা কিছু ঘটেছে তিনি সব কিছুর মোকাবেলা করছেন। তিনি অলিগার্ক বা ধনিক শ্রেণীর কাছে মাথা নত করেননি। তিনি রাজনৈতিক দলগুলোর কাছেও মাথা নত করেননি। তিনি রাজনৈতিক দলগুলোকে তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন তা নিয়ে মানুষ সমালোচনা করেছে, কিন্তু তিনি সোজা বলে দিয়েছেন, এটা তোমাদের সমস্যা, এটা তোমাদের সমস্যা, এটা তোমাদেরই সমস্যা। তোমাদের একে অপরের সাথে কথা বলতে হবে। এখন দেখুন, আপনাদের দলগুলো একে অপরের সাথে কথা বলছে। জামায়াত এবং বিএনপির তো একে অপরের সাথে যোগাযোগ এখন খুব নিয়মিত। অর্থনীতির সেই শেষের দিকে তারা যে সংস্কারগুলো আনছে, জুলাই চার্টার আর এই গণভোটের পুরো ব্যবস্থাপনা নিয়ে যদি বলি, আমরা সমালোচনা করতেই পারি যে এই গণভোটের আগামাথা কে বুঝবে আর কে বুঝবে না, ব্লা ব্লা ব্লা। কিন্তু গণভোটের বিষয়ে জামায়াতের যে ব্যবস্থাপনা, সেটা অনেকটা এমন ছিল যে একদম চুপ। আর বিএনপি, যেসব বিষয়ে তোমরা একমত ছিলে না সব মেনে নিয়ে চুপ থাকো। তোমরা চাইলে এসব থেকে সরে দাঁড়াতে পারতে, কিন্তু তারা তা করেনি। তাই আমার মনে হয় আমরা একটা বিষয়ে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, আর সেটা হলো বাংলাদেশে সামাজিক সংহতির এক বিশাল অদৃশ্য শক্তি রয়েছে। 5ই আগস্টের পর থেকে যতবার আমরা ভেবেছি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, 5ই আগস্ট থেকেই যদি বলি, ওই দিন তো আমরা লোকবল সরিয়েই নিয়েছিলাম। আজ সকালেই আমাদের একটা মিটিং ছিল যেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ঠিক 1 মাস পরে আমরা ওয়াশিংটনকে জানালাম, না, এখন সবাই ফিরে আসতে পারে। তারা তো অবাক, বলল, তোমরা কি পাগল? এটা সম্ভব না। তখন আমাদের তাদের বোঝাতে হয়েছিল যে বাংলাদেশের সমাজ দ্বিতীয়বারের মতো জেগে উঠেছে এবং সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই জনগণ স্বতঃস্ফূর্তভাবে আবার শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। আমার মনে হয় না আপনারা কেউ এই ঘটনার জন্য নিজেদের প্রাপ্য কৃতিত্বটা দিচ্ছেন। আসল ব্যাপারটা হলো, এটা কোনো রাজনৈতিক দল বা সরকারের কাজ ছিল না, বরং সাধারণ জনগণ, রাজনৈতিক দল এবং সবাই মিলে বারবার সংঘাত এড়িয়ে গেছে বা সংঘাত থেকে সরে এসেছে। আর ঠিক এই কারণেই আমি বিশ্বাস করি না যে জামায়াত চাইলেই আর শরিয়া চাপিয়ে দিতে পারবে। সম্প্রতি আমি ক্যাথলিক চার্চের একজনের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন, আচ্ছা, জামায়াত যদি যেতে তাহলে তো তারা নটর ডেম, হলি ক্রস, স্যাক্রেড হার্ট এবং সব ক্যাথলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে ফেলবে। তারা সেগুলোর দখল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে। আমি বললাম, স্যার, জামায়াত যদি বাংলাদেশের সব ক্যাথলিক স্কুল দখল করেও নেয়, ঠিক তার পরের দিনই দেশটির উপর 100 শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে। আমেরিকার ক্যাথলিক সমাজ এটা কখনোই মেনে নেবে না, এবং তারা কিছুতেই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করার সুযোগ দেবে না। তাই ওটা আসলে ভয়ের কোনো কারণ না। আর যদিও আমাদের সরকার হয়তো এ ব্যাপারে মূল কলকাঠি নাড়ছে না, কিন্তু বাংলাদেশের পুরো অর্থনীতি, আপনাদের রপ্তানির 20 ভাগই যায় যুক্তরাষ্ট্রে। সেটা নির্ভর করে একগুচ্ছ সামাজিকভাবে উদার পোশাক চেইন আর ব্র্যান্ডের ওপর। আর আপনাদের কারখানাগুলো যে বিশ্বের অন্যতম আধুনিক এবং নিরাপদ, তার পেছনে এদের বড় ভূমিকা আছে, যাতে রপ্তানি ঠিক থাকে। জার্মানির ব্যাপারটা অবশ্য আলাদা। তাই বাংলাদেশ যদি নারীদের বলে যে তারা কেবল 5 ঘন্টা কাজ করতে পারবে, বা পুরুষদের গার্মেন্টস থেকে বের করে দেয় এবং শরিয়া আইন জারি করে, তাহলে আর কোনো অর্ডার আসবে না। আর যদি অর্ডার না থাকে, তাহলে বাংলাদেশের অর্থনীতিও টিকবে না। জামায়াত ঠিক এই কারণেই এমনটা করবে না, কারণ তাদের দলে অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বুদ্ধিমান লোকজন আছে যারা এটা বোঝে।
আমরা তাদের কাছে খুব পরিষ্কারভাবে তুলে ধরব যে এর পরিণতি কি হতে পারে। ইউরোপীয়রাও তাদের খুব স্পষ্টভাবে জানিয়ে দেবে কি ঘটবে। সৌদি আরবের ব্যাপারটা এক, কিন্তু আপনারা বাংলাদেশে বসে সেটা শুরু করতে চাইছেন, সেটা একদমই ভিন্ন কথা। তাই আমি আপনাদের যেটা উৎসাহিত করব এবং জামাতের ব্যাপারে আমাদের অবস্থান হলো, আমরা জামাতের সাথে কথা বলবো, আমরা হেফাজতের সাথে কথা বলবো, আমরা ইসলামী আন্দোলনের সাথে কথা বলবো। আমরা চাই তারা যেন জবাবদিহিতার মধ্যে থাকে। আমরা চাই যেন প্রয়োজনে ফোন তুলে তাদের বলতে পারি, আপনারা এইমাত্র যে কথাটা বললেন, শুনুন এর ফল কি হতে পারে। আর যেহেতু তারা বোকা নয়, তারা মোটেও বোকা নয়, পাগলও নয়, তার মানে এই না যে আমরা সবকিছু রক্ষা করতে পারবো এবং কোনো কিছুই পরিবর্তন হবে না। এটা মূলত আপনাদেরই লড়াই, যে কারণে ওই পক্ষের নারীদের সাথেও কথা বলাটা জরুরি, চেষ্টা করা দরকার। আর এটা যে কঠিন সেটাও বোঝা দরকার। আমরা এনগেজ করি, আমরা এমন লোকজনের সাথেও আলোচনা করি যারা কেবল বসে বসে বলে না ওসব হবে না, ওসব হবে না। আমরা ওই সংস্কারপন্থী জামাতকে একটু আলাদা করে দেখতে চাই। আপনারা তো জানেনই ওদের কথা বলছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে। আপনি কি ওদের সাথে একটু কথা বলতে পারবেন? ওরা কি শোতে আসবে? আমরা আসলে সবার সাথে যোগাযোগ করার বা কথা বলার একটা পথ খুঁজছি। তবে বাংলাদেশের মানুষই কিন্তু পরিবর্তনের সিদ্ধান্তটা নিয়েছে, মানে একটা শিফট বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা ডানপন্থী বা ইসলামিক ভাবধারার দিকে ঝুঁকেছে। যদি তা না হয়, মানে নির্বাচনে যদি এর প্রতিফলন না ঘটে, তাহলে তো ভালোই। তখন একমাত্র সমস্যা হতে পারে বিএনপির নিজেদের শেষ করে ফেলা, ওই নিজেদের ভেতরে দুর্নীতি আর মারামারি কাটাকাটি করে। তবে যা মনে হচ্ছে, জামাত এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো ফলাফল করবে। তারা নীতি নির্ধারণী টেবিলে থাকবে আর পরিস্থিতিটা সামলানো কঠিন হবে। তবে আমার মনে হয় না যে এটা নিয়ে একদম আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে বা বড় কোনো বিপর্যয় ঘটবে, কারণ কিছু গার্ডরেল বা নিয়ন্ত্রণ রেখা আছে। তারা চাইলেই সবকিছু করে ফেলতে পারবে না, তাদের একটা সীমা আছে। আপনারা মূলত রপ্তানি নির্ভর অর্থনীতির দেশ, যেটা প্রায় পুরোটাই পশ্চিমাদের ওপর নির্ভরশীল। আপনারা যদি সবকিছু চীনে বিক্রি করতেন, তাহলে হয়তো একটু বিপদে পড়তেন, কারণ আপনারা কি করছেন না করছেন তা নিয়ে চীন খুব একটা মাথা ঘামাতো না। কিন্তু আপনারা তো তা করেন না। আপনারা সবকিছু আমেরিকা আর ইউরোপেই বিক্রি করেন। আর আমাদের সরকার যদি কেয়ার নাও করে, আমাদের সাধারণ ক্রেতারা করে, আমাদের কোম্পানিগুলো করে। তারা নিজেদের সুনাম বা রেপুটেশন নিয়ে সচেতন, তারা এসব বিষয়কে বেশ গুরুত্ব দেয়।